আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচ্য বিষয় হবে ন্যারেশন। এমন একটা টপিক, আমরা যদি হাই স্কুল থেকে শুরু করি, ক্লাস 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11, 12, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট থেকে শুরু করে ক্যারিয়ারের যাত্রা যদি বলি, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন, বিসিএস, ব্যাংক, কোন পরীক্ষা, সকল পরীক্ষায় ন্যারেশন আসে। ন্যারেশনটা কি? আসলে কথার খেলা। হ্যাঁ, একজনের মুখের কথা কেড়ে নিয়ে নিজের ভাষায় বলা, এটাই তো ন্যারেশন। কেউ একজন বলেছে যে আমি অঙ্কে খুবই কাঁচা, ওইটা আমরা বললাম যে সে বলল সে অঙ্কে কাঁচা। এই আর কিচ্ছু না। আপনি ওর কথাটা নিজের ভাষায় বলবেন, তাহলে আপনি নিশ্চয় বলবেন না সে বলল আমি অঙ্কে কাঁচা, আমি তো কাঁচা না, কাঁচা হলো ও। তার মানে কি? একটা বক্তব্যকে, একজনের বক্তব্যকে আমি যখন আমার মুখে বলবো, তখন নিশ্চয় প্রোনাউন গুলোর পরিবর্তন করব। এই আর কিচ্ছু না। জাস্ট কোনো রুলস টুলস বাদ দেন, সিম্পলি চিন্তা করেন। ধরেন দিদারুল আমাকে বলেছিল, স্যার আমি এখন চট্টগ্রামে আছি। দিদারুল আমাকে বলেছিল, খেয়াল করে যান, ঘটনা কিন্তু অতীতের। সে বলছিল স্যার আমি চট্টগ্রামে আছি। এখন যদি সেই কথাটা আপনাদেরকে শোনাতে চাই, তা আমি কি বলবো? যে দিদারুল আমাকে বলেছিল সে এখন চট্টগ্রামে আছে। তো মেলে না তো, ও তো বলছিল আগে, আর আছে এখন কেমনে? তাহলে আমাকে বলতে হবে দিদারুল আমাকে বলেছিল সে তখন চট্টগ্রামে ছিল। এই কথাটুকু ইংলিশে লিখলেই হয়ে যায়। কিসের রুলস, কিসের নিয়ম, কিচ্ছু দরকার নাই। জিনিসটা বোঝেন। একটা লোক আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তো আমি কি বলবো? ওই লোকটি আমার কাছে জানতে চাইলো যে আমার নাম কি। ও বলছিল তোমার নাম কি, এটা হয়ে গেছে কি আমার নাম কি, কারণ আমারই নাম জানতে চেয়েছে। তাহলে এই যে সরাসরি কারো বক্তব্য, এটা ডাইরেক্ট নারেশন। কারো বক্তব্যকে আমরা নিজের মতো করে বলি, সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট নারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। তো আমি জানি তারপর রুলস আমাদের লাগবেই, আমরা রুলস পছন্দ করি। এজন্য আগে একটু সহজ করে দিলাম, এটা কতটা সহজ টপিক, তারপর কিছু বেসিক বিষয় একটু আমরা শিখে নিই, চলেন। ন্যারেশন দুই ধরনের, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তো এই যে বক্তার বক্তব্য যখন সরাসরি, সেটা ডাইরেক্ট, আর কারো মাধ্যমে হলে সেটা কি ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশনে দুইটা অংশ থাকে, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ। খেয়াল করে যান। আমি দেখেছি সারা জীবন এই জিনিসটাকে ভুল করে পড়ে, অনেকেই পড়ে, আমি দেখেছি। কোথায় ভুলটা পড়ে আমি দেখাচ্ছি, কেন ভুলটা পড়ে দেখাচ্ছি। হি সেড টু মি আই এম ওয়ার্কিং ফর ইউ নাও। এই বাক্যটাতে এই অংশটুকুর নাম যে রিপোর্টেড স্পিচ, ভাই এটা তোমাকে মুখস্থ করতে হবে কেন? তুমি তো জানোই ইনভার্টেড কমার ভেতরে যা থাকে সেটা একটা বক্তব্য, তাই না? সেটা কারো না কারো একটা কোটেশন। যার কারণে এই অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড মানে কি? যে বক্তব্যটাকে আমি রিপোর্ট করতেছি, জানাচ্ছি, উদ্ধৃত বক্তব্য। আর সারা জীবন ভুল শুনে আসছি অনেকের কাছে, তারা যদি বলি এই অংশটার নাম কি, বলে রিপোর্টিং ভার্ব। ওরে ভাই, এটা কেমনে রিপোর্টিং ভার্ব হয়? এটা কি ভার্ব? এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এটা কেমনে তুমি ভার্ব বলো? তুমি বলতে পারো এই সেইড, এইটা হলো রিপোর্টিং ভার্ব, আর পুরোটার নাম হলো রিপোর্টিং স্পিচ। এগুলোর নাম রিপোর্টিং কেন বলা হয়? এটা আমি বললাম সে আমাকে বলল, এই যে আমি এটা রিপোর্ট করলাম, প্রতিবেদন করলাম, এই জন্য এটাকে বলে রিপোর্টিং স্পিচ। আর সেই বক্তব্যটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এটা ডাইরেক্ট নারেশনের দুইটা অংশ থাকে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। তো ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করতে গেলে কিসের পরিবর্তন হয়, কিসের পরিবর্তন হয় বা কার পরিবর্তন হয়, এটা আমরা কোনো কিছু মুখস্থ না করে আগে থেকেই বলতে পারবো। কিরকম? ধরেন এই বাক্যটার বাংলা আমরা একটু বুঝি ভাই। সে আমাকে বলল, খেয়াল করে যান, সে আমাকে বলল। আচ্ছা, কি লেখা আছে? আমি তোমার জন্য এখন কাজ করতেছি, আমি তোমার জন্য বা তোমার পক্ষে এখন কাজ করছি। খেয়াল করে যান, যদি এখানে বাক্যটা হয়তো সে আমাকে বলে, তাহলে প্রেজেন্ট টেন্স হইতো। বাট তো বলছে সে আমাকে বললো, মানে কি পাস্ট টেন্স। তাহলে ভাই ও আমাকে যখন বলছিল, কাজ তো তখনই করতেছিল, তাই না? স্বাভাবিক বিষয়। তাহলে আমাকে কি লিখতে হবে? আমি যখন ওর কথাটাকে আমার মতো করে বলবো, তখন আমি কি বলবো? সে আমাকে বলল যে, কি বলল? যে আমি বুঝতে পারছি এই কাজটা আমি করিনি, করছে সে। তো স্বাভাবিকভাবে আমি জায়গায় কি লিখবো? সে। তোমার জন্য মানে কি? আমার কথা বলছে, তাহলে সে আমার জন্য। এখন মানে কি? এখন তো না, তখন।
তখন কাজ, হ্যাঁ, এখানে করছিল, মানে ওই সময়ের কথা তাই করছিল। তাহলে আমরা কি বুঝলাম, যে ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে এই দুইটা অংশের মাঝখানে একটা কনজাংশন লাগতেছে, আবার এই সাবজেক্ট গুলো, এই প্রোনাউন গুলো পরিবর্তন হচ্ছে, আর ভার্বের টেন্সটা ঠিক রাখতে হবে, টেন্সটা ঠিক রাখতে হবে, বা ভার্ব অথবা টেন্সটা ঠিক রাখতে হবে আগেরটার সাথে যেন ব্যালেন্স করে, তাই না? একদম এটাকে আপনার গৃহপালিত একটা টপিকের মতো করে চিন্তা করেন, এটাকে ইংলিশ অনেক কঠিন কিছু ভাবার দরকার নেই, গৃহপালিত টপিক হয় আবার হয়। তাহলে আমরা যদি এখন বুঝি যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টলি রূপান্তর করতে গেলে কার কার পরিবর্তন হয়? পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের, মানে সে বা টেলের পরিবর্তন হবে, এরপর কমা চিহ্নের পরিবর্তন হবে। এগুলো আমি পিডিএফ দিয়ে দিব প্রয়োজনে, হ্যাঁ, লিখতে হবে না, মনোযোগ দেন। রিপোর্টিং ভার্ব সে বা টেলের পরিবর্তন হয়, তারপর কমা চিহ্নের পরিবর্তন হয়, মানে ইনভার্টেড কমা যেটা আছে সেই ইনভার্টেড কমাটার পরিবর্তন হয়। আচ্ছা, এরপরে কি আছে? রিপোর্টেড স্পিচের ভেতরে যে প্রোনাউন গুলো থাকে সেই প্রোনাউনের পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তন হয়, আর কিছু বিশেষ শব্দ আছে সেগুলোর পরিবর্তন হয়। আর রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে তার উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তাহলে আমরা কি কি বুঝলাম? আমরা বুঝলাম যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে, এই কমা চিহ্নটা উঠে যাবে, এখানে একটা কনজাংশন বসবে। আর রিপোর্টেড স্পিচের ভেতরে যতবার প্রোনাউন থাকবে, যেমন আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, নাউনের পরিবর্তন হবে না, হ্যাঁ, প্রোনাউন যতবারই থাকবে ততবারই তার পরিবর্তন হবে। আর দুইটা টেন্স ঠিক রাখার জন্য এই টেন্স বা ভার্বের পরিবর্তন হবে। আর এই যে নাও, টুডে, ইয়েস্টারডে, এরকম কিছু বিশেষ শব্দের পরিবর্তন হবে। এগুলো ছাড়া আর কোনো কিছুর পরিবর্তন হবে না। মানে কি, এগুলো ছাড়া বাদ বাকি ডাইরেক্ট ন্যারেশনে যেমন আছে ইনডাইরেক্টেও তেমনই থাকবে। তাহলে এইটা আপনার একদম মুখস্থ থাকতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে কার কার পরিবর্তন হয়। যদি কেউ বলে, আপনি যেন সুন্দর করে বলতে পারেন যে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের, পরিবর্তন হয় ইনভার্টেড কমার, পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের যতগুলো প্রোনাউন আছে তাদের পরিবর্তন হবে, ভার্ব থাকলে ভার্বের পরিবর্তন হবে, আর কিছু বিশেষ শব্দের পরিবর্তন হবে। এছাড়া বাদ বাকি যা থাকবে সেগুলো ডাইরেক্ট ন্যারেশনে যেমন থাকবে ইনডাইরেক্ট ন্যারেশনেও কি তেমনই থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে এবার চলেন আমরা আর কি এগুলোর একটু আরো ব্যাখ্যা দেখে আসি। কার কার পরিবর্তন হবে সেটা আমরা জানলাম, এখন এদের পরিবর্তে কি হবে সেটা জানতে হবে। রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন হবে এর পরিবর্তে কি হবে, আসলে এদের পরিবর্তে কি হবে সেটা ডিপেন্ড করে এই যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে তার উপর ডিপেন্ড করে। ওটা অ্যাসার্টিভ হলে একরকম পরিবর্তন, ইন্টারোগেটিভ হলে একরকম পরিবর্তন, অপটেটিভ হলে আরেক রকম পরিবর্তন, ঠিক আছে? এর উপর নির্ভর করে আর কি সমস্ত পরিবর্তনগুলো হবে। আচ্ছা, তো আমরা এখন সেটা জানবো যে ইনভার্টেড কমার পরিবর্তনটা কিভাবে হয়। ইনভার্টেড কমার পরিবর্তনটা হয় এভাবে, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কিংবা অপটেটিভ সেন্টেন্স হয়, বা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। মানে বুঝেন নাই, ওই যে রিপোর্টেড স্পিচটা যে আছে ও যদি অ্যাসার্টিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমি এই দুইটা অংশের মাঝখানে কনজাংশন হিসেবে বসাবো কি, দ্যাট। আবারও বলি, এগুলো লেখার দরকার নেই, কথা শুনেন মনোযোগ দিয়ে, পিডিএফ শিট গ্রুপে দিয়ে দিব, আসলে বোঝাটা খুব দরকার। তাহলে কোন কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কমার জায়গায় কি হবে বলেন, দ্যাট হবে। আর যদি সেই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কথা আছে। যদি আপনি দেখেন যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুতে লেট আছে, লেট দ্বারা বাক্যটা শুরু হলে সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে কনজাংশন হিসেবে দ্যাট দিব। আর যদি বাক্যটা লেট ছাড়া অন্য কোনো ভাবে হয়, অন্য কোনো ভাবে কি, মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হতে পারে বলেন? বাক্যের শুরুতে প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে, ডোন্ট বা নেভার বা মূল ভাব দিয়েও শুরু হতে পারে। সো অন্য যে কোনো ভাবে ইম্পারেটিভ হোক আমরা তখন ইনভার্টেড কমার স্থানে টু ব্যবহার করব। আর লেট দিয়ে শুরু হলে আমরা কি দিব, দ্যাট দিব। আচ্ছা, এরপরে আসেন যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব প্রশ্নটা কিভাবে শুরু হয়েছে। যদি ডাব্লিউএইচ দ্বারা প্রশ্ন হয় তাহলে আর নতুন করে তো কোনো কনজাংশন দরকার নাই, কারণ প্রতিটা ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটা হোয়াট হোক, হুইচ হোক, হোয়েন হোক, হোয়ার হয়, হোয়াই, হাউ, প্রতিটা ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু এক ধরনের কি কনজাংশন। এই জন্য যদি ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়
তাহলে নতুন করে আর কনজাংশনের দরকার নেই, আমরা ওই ডাব্লিউএস ওয়ার্ডটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করব। আর যদি ডাব্লিউএস ছাড়া প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ইফও ব্যবহার করতে পারি, ওয়েদারও ব্যবহার করতে পারি। তাহলে এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ হয়ে গেছে, জানা হয়ে গেছে। একটু না দেখে বুঝি। ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে কনজাংশন হিসেবে আমরা অ্যাসার্টিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি দ্যাট। আর যদি সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা দেখব বাক্যটা কিভাবে শুরু হলো। যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট হবে, আর লেট ছাড়া অন্য কোনো ভাবে শুরু হলে সেক্ষেত্রে কি হবে, টু হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে আমরা ডাব্লিউএস টাই নিব, আর ডাব্লিউএস ছাড়া অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন হলে ইফ বা ওয়েদার নিব। এটা গেল ইনভার্টেড কমার পরিবর্তন। এবার আসেন ইনভার্টেড কমার পরিবর্তনের পরে আমরা কিছু প্রোনাউনের পরিবর্তন দেখি। এগুলো আমরা প্রোনাউনের ক্লাসে দেখব। তারপর এক নজর দেখেন, যেমন আই একটা সাবজেক্টের কাজ করে, এর অবজেক্ট কিন্তু মি, এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি মাই, এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ ফ্রম মাইসেলফ, এটা আপনার মস্তিষ্কে থাকতে হবে। উই এর অবজেক্ট আস, পজিটিভ আওয়ার, পজিটিভ প্রোনাউন আওয়ার্স, রিফ্লেক্সিভ হলো আওয়ারসেলফ। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ, এগুলো আপনাকে শিখে রাখতে হবে। ওকে, আচ্ছা। এবার আসেন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা একটু শিখি। টেন্সের পরিবর্তনটা কিরকম? যেমন ধরেন এখানে যদি বাক্যটা লেখা হয়, খেয়াল করেন, হি সেজ টু মি আই অ্যাম আ স্টুডেন্ট, সে আমারে বললো আমি একজন ছাত্র। এখানে রিপোর্টিং ভার্বটা দেখেন কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তো আপনারা মনে রাখবেন যখন এরকম রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকবে, কোন টেন্স, প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা এনি টেন্স, যে কোনো টেন্সেই থাকুক, যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাব তখন নো সেন্স, মানে কোনো পরিবর্তন। কি বুঝলাম? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটা সেই ক্ষেত্রে যে কোনো টেন্সই হোক, ইনডাইরেক্ট করতে গেলে নো সেন্স, তার কোনো পরিবর্তন হবে না। মানে ওটা যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা প্রেজেন্টে লিখবো, পাস্ট থাকলে আমরা পাস্টে লিখবো, ভার্বের পরিবর্তন হবে না। কখন? যখন আমার এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকবে। এইটুকু লিখে নেন, এইটুকু লাগবে। এখন এমন যদি হয় যে আমার রিপোর্টিং ভার্বটা ধরেন পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা যখনই পাস্ট হবে সেক্ষেত্রে আমার এই রিপোর্টেড স্পিচটা, যেমন এখন দেখেন তো কোন টেন্সে আছে, প্রেজেন্ট, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আপনাকে পাস্ট করতে হবে। মানে কি? মানে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় আমরা পাস্ট ইনডেফিনিট করব, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আমরা পাস্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা পাস্ট পারফেক্ট করব, মানে প্রেজেন্টটাকে আমরা পাস্ট করে দিয়ে দেব। এখন এমন যদি হয় রিপোর্টিং ভার্বটা এটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটাও ধরেন পাস্ট টেন্সে আছে, তখন আমার কাজ হলো এই পাস্টটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে পাস্ট পারফেক্ট করে দাও। এখন যদি এমন হয় আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর আমার স্পিচটা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। মানে সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি করে দিব। এমন যদি হয় যে আপনার রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে আর ওই স্পিচটা এইটা ধরেন পাস্ট পারফেক্টে আছে, তা সেই ক্ষেত্রে নো সেন্স, কারণ পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন হবে না, ও পাস্ট পারফেক্টই থাকবে। আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয়, অন্যদিকে আমার স্পিচটা যদি ফিউচার টেন্সে হয় তাহলে আমি সেটা করব ফিউচার ইন দা পাস্ট। এটা ফিউচার হলে ফিউচার ইন দা পাস্ট, সেটা আবার কি রকম? ফিউচার ইন দা পাস্ট মানে খুব সহজ কাজ ভাই, তোমার কাজ শুধু শ্যালের পরিবর্তে কি শ্যাল থেকে শুট করে দেওয়া, আর উইল যদি থাকে উইলের পরিবর্তে হচ্ছে উড করে দেওয়া। আশা করি বুঝে গেছি আমরা। তাহলে এই চারটা
আমার ভালোভাবে জানা থাকতে হবে, তাহলে আমি পারবো। আমরা আরেকবার দেখে নেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে সবাই মনোযোগ দেই, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এনি টেন্স, যে কোনো টেন্সে থাকুক, তার নো সেন্স, কোনো পরিবর্তন হবে না। যখনই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হবে, অন্যদিকে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা প্রেজেন্টটাকে পাস্ট টেন্স করে দেব। যখন আমরা দেখব আমার রিপোর্টিং ভার্বও পাস্ট, আমার স্পিচটাও পাস্ট, তখন আমি সেই পাস্ট টেন্সটাকে পাস্ট পারফেক্ট করে দিব। এমন যদি হয় রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট আর আমার স্পিচটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমি সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। বাট আমার এমন যদি হয় রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়ার পর রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হওয়ার পর স্পিচটি ফিউচার টেন্স হয়, তাহলে আমরা সেটাকে করব ফিউচার ইন দ্য পাস্ট, মানে জাস্ট শ্যালের জায়গায় শুড হবে, উইলের জায়গায় উড হবে। ধরেন লেখা আছে উইল হ্যাভ ডান, আপনি হ্যাভের কোনো পরিবর্তন করবেন না, শুধু উইলের পরিবর্তে আপনি উড লিখে দিবেন, হ্যাভ হ্যাভের মতোই থাকবে। এইভাবে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে ভার্বের পরিবর্তন করে থাকব। হ্যাঁ স্যার, দাদা আচ্ছা, ওকে ফাইন দাদা, ঠিক আছে। এবার কথা শুনেন, বিষয়টা হলো যখন আপনার রিপোর্টিং ভার্বটাকে আপনি পাস্ট টেন্সে দেখবেন, সেক্ষেত্রে আপনার রিপোর্টেড স্পিচের ভার্বটা আর শ্যাল রাখতে পারবেন না, আপনার করতে হবে শুড। উইল রাখতে পারবেন না, করতে হবে উড। প্রশ্ন হলো কেন? আপনার একটা জিনিস বলছেন, এটা আমার ভালো লাগছে, এটা যে এটা তো অনেকেই জানে না, শ্যালের পাস্ট শুড না বলছিলেন, এমনটা ঘটনা সত্য, তবে এখানে আরো একটা সত্য আছে। শ্যাল একটা স্বতন্ত্র মডেল ভার্ব, শুডও একটা স্বতন্ত্র মডেল ভার্ব, উইল একটা আলাদা মডেল ভার্ব, উডও একটা আলাদা মডেল ভার্ব। একই সাথে শ্যাল যে অর্থ প্রকাশ করে, উইল যে অর্থ প্রকাশ করে, তাকে আমরা অতীত রূপে বর্ণনা করতে চাইলে সেই ক্ষেত্রে আমরা শ্যাল উইল না দিয়ে শুড উড দেই। এই প্রেক্ষাপটে আমরা বলে থাকি শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড। যেমন ধরেন আমি বললাম যে হি সেড, সে আমারে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল, যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। ওকে, তো আমি যদি এখন এভাবে লিখি হি টোল্ড মি দ্যাট, সে আমারে বলল যে, জাস্ট আই এর জায়গায় হি করে দিলাম, হি উইল গো দেয়ার। আপনার মানে চাওয়া অনুযায়ী এরকমটা দিতে পারি, ধরেন দিলাম। আপনি বলছেন এখন অর্থটা কি আসে? সে আমাকে বলেছিল, ঘটনা আগের, ঘটনা কিন্তু আগের, সে আমাকে বলেছিল যে সে সেখানে যাবে। তাহলে সে যখন বলেছিল তারপর থেকে কি এখনো সে যায় নাই? ভাবেন একটু। উইলের জায়গায় উড হোক, কোনো সমস্যা নেই, যদি হি শ্যাল থাকে। তাই দাদা হি এর পরে তো শ্যাল হবে না। আচ্ছা আচ্ছা, মনে করেন শ্যাল আছে, তাই হ্যাঁ, যদি শ্যাল থাকে তাহলে শুড হয়ে যাবে। কারণ ওই যে বললাম, একটা হলো শ্যালের পাস্ট হিসেবে শুড, আর একটা হলো শুড আলাদা মডেল ভার্ব। শুড যখন নিজেই মডেল, তখন শুড মানে উচিত, তখন শুডের অর্থ হলো উচিত। তবে শ্যালের ব্যবহার এখন খুবই কম, আমরা আই আর উই এর পরেও শ্যাল না দিয়ে আমরা উইলই দিই। তো যদি কেউ শ্যাল দেয় যে ফিউচার করে, তাহলে অবশ্যই আমরা শুড দিয়েই এটাকে অতীত বুঝাবো। সেক্ষেত্রে শুডের অর্থ আর উচিত হবে না, তখন ইতো, ইতে, ইতাম এমন অর্থ হবে। যেমন আমি যদি বলি যে, খেয়াল করেন যে হি সেড টু মি আই শ্যাল গো দেয়ার, সে আমাকে বলল আমি সেখানে যাব।
তো স্বাভাবিকভাবে হি শুড গো দেয়ার হবে। তবে এই যে বললাম শুড এর ব্যবহার করা হয় না, কারণ সবাই সব ক্ষেত্রে এখন আমরা আধুনিক গ্রামারে উইল ব্যবহার করি, এই জন্য আমাদের চোখে শুধু উডটাই পড়ে, শুডটা কম পড়ে। আচ্ছা, তাহলে এটা হলো আমার টেন্সের পরিবর্তন। আচ্ছা, টেন্সের পরিবর্তনের পরে এবার আমরা আরেকটা জিনিস আমাদের এখনো মিসিং আছে, সেটা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয় সেটা আমরা দেখব। ওই যে রিপোর্টিং ভার্বটা যে আমরা চেঞ্জ করি, তো রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয় সেটা আমরা একটু দেখে নেই। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আমরা সে বা টেল রাখতে পারি। এখন আমার প্রয়োজন মতো আমি পাস্ট টেন্স করব, সে থেকে সেট করব, টেল থেকে টোল্ড করব। আচ্ছা, সেক্ষেত্রে পার্থক্য আছে। পার্থক্য হলো আমরা লিখে নিব অবজেক্ট থাকলে টেল। মানে কি? মানে যদি ভার্বটার পরে অবজেক্ট থাকে, যেমন যদি লেখা আছে হি সেড টু মি, তাহলে আমরা দেখতেছি আমার ভার্বের পরে কিন্তু অবজেক্ট আছে, যে মি। এরকম অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করতে গিয়ে সে লিখবো না, আমরা টেল বা পাস্ট টেন্সে টোল্ড লিখবো, হি টোল্ড মি। আর যদি অবজেক্টটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে টেল লিখতে পারেন না, তখন আপনি সে বা পাস্ট টেন্সে সেড লিখবেন। সো অবজেক্ট থাকলে টেল, না থাকলে সে। কোন ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। বাট এমন যদি আপনার মনে হয় যে আপনার ইনভার্টেড কমার ভেতরে যে রিপোর্টেড স্পিচটা আছে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, ওইটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা মুখস্থ করার কিছুই নেই। ইন্ট্রোগেটিভ মানে তো কি? জিজ্ঞেস করা, জানতে চাওয়া। এই জন্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা আস্ক লিখবো অথবা এনকোয়ার অফ লিখবো, কারণ এনকোয়ার অফ বলতেও তো কোনো বিষয়ে তদন্ত করা বা জানতে চাওয়া। পাস্ট টেন্সে আপনারা পাস্ট করে নেবেন। এখন যদি সেটা অপটেটিভ সেন্টেন্স হয়, আমরা তো জানি যে অপটেটিভ মানেই হচ্ছে কারোর জন্য দোয়া করা বা কাউকে কোনো কিছু কামনা করা, উইশ করা, তো প্রে বা উইশ হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমার বাক্যের ভাব বুঝে আমি একটা ব্যবস্থা নিব। আবার যদি বাক্যটা এমন হয় যে দুঃখের বিষয় বা আনন্দের বিষয়, তাহলে আমি এক্সক্লামে জয় দিব, দুঃখ হলে সরো দিব, অবাক হওয়ার বিষয় হলে ওয়ান্ডার দিব। কিন্তু এগুলো সাংবিধানিক নিয়ম না। আমার যদি ইচ্ছা হয় আমি জয় না দিয়ে হ্যাপিনেস দিতে পারি, আমি সরো না দিয়ে গ্রিফ দিতে পারি, আমি ওয়ান্ডার না দিয়ে সারপ্রাইজ দিতে পারি। আপনি যা ইচ্ছা দেন, বাক্যের ঘটনার থিম ঠিক থাকলে হলো। এগুলো কোনো নিয়ম না, ঠিক থিম থিম ঠিক রাখতে পারলেই হলো। কারণ ক্লাসের শুরুতেই বলছি, ন্যারেশন আমরা যেভাবে আসলে চিন্তা করি এরকম কিছু না, এটা সাধারণ একটা কথা ভাই, একজনের কথা আরেকজন বলবে, এর কিসের রুলস? এগুলো কিছুই না। টেন্স ঠিক রাখলে হয়, প্রোনাউন ঠিক রাখলেই হয়ে যায়। আচ্ছা, তো আশা করি এটা বুঝে গেছেন। এবার আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অনেক কিছু হতে পারে। অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, সাজেস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, প্রপোজ হতে পারে, আবার ফরবিড বা ফরবেডও হতে পারে। এগুলো আসলে ডিপেন্ড করবে কি সেন্টেন্সের থিমের উপর। এখন ধরেন যদি আদেশ হয় তাহলে আমি নিশ্চয় কি লিখবো? আদেশ হলে আমি নিশ্চয় অর্ডারই লিখবো, আর অনুরোধ হলে নিশ্চয় আমি রিকোয়েস্টই লিখবো। এখন অনেক সময় অনুরোধমূলক বাক্য আমরা বুঝি না, যারা এমন বুঝি না তাদেরকে বলি অনুরোধ বুঝানোর মানেই হলো বাক্যের শুরুতে প্লিজ থাকবে, অথবা কাইন্ডলি থাকবে, অথবা লেট থাকবে। শুরুতে না হয় শেষেও থাকতে পারে প্লিজ। তাহলে যখন দেখবেন কোনো বাক্য প্লিজ, কাইন্ডলি বা লেট দিয়ে শুরু হবে, বুঝে নেবেন সেগুলো অনুরোধ, সেখানে রিকোয়েস্ট হবে। কিন্তু সাবধান, যদি বাক্যটা লেট দিয়ে না হয়ে লেটস অথবা লেট আস দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রস্তাব বুঝায়, তখন আমরা নিব প্রপোজ। আর নিষেধ বুঝালে ফরবিড বা ফরবিড। তাহলে আমরা কি লিখেছি আরেকবার দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে বা টেল, অবজেক্ট থাকলে টেল, অবজেক্ট না থাকলে সে হবে। ইন্ট্রোগেটিভে আস্ক বা ইনকোয়ার অফ হবে। এন্ড ইফ দ্য সেন্টেন্স ইজ অবজেক্টিভ, প্রে অর উইশ হবে। ইফ দ্য সেন্টেন্স ইজ এক্সক্লামেটরি, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে এক্সক্লাইম উইথ জয় বা সরো বা ওয়ান্ডার। আর ফর ইম্পারেটিভ সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ, advise, forbid. And according to the meaning of the sentence, according to the theme of the sentence, we have to select these verbs. If the sentence directs আদেশ, অর্ডার, তখন আমাদের আসবে। যদি সেটা নির্দেশ করে একটা অনুরোধ, তাহলে আমরা রিকোয়েস্ট নিব। যদি সেটা পরামর্শ, সাজেস্ট নিব, উপদেশ, অ্যাডভাইস নিব, প্রস্তাব, প্রপোজ নিব। আর নিষেধ বুঝালে ফরবিড বা পাস্ট টেন্সে আমরা ফরবিড নিব। এগুলো হচ্ছে ভার্বের পরিবর্তন। তো দেখেন আর কিছু নাই, কিন্তু ন্যারেশনে এগুলো মনে রাখলেই হয়ে যায়। এখন কিছু আজাইরা বিষয় আছে, সেগুলো হচ্ছে আপনার কি বলছে, ওই যে কিছু শব্দের পরিবর্তন হয় অ্যাডভার্বের। যেমন ইয়েস থাকলে আমরা লিখি কি
রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, মানে না বোধকের সাথে উত্তর দিল, আর স্যার থাকলে রেসপেক্টফুলি। এগুলো মুখস্থ করার কিছুই নেই, কারণ কাউকে স্যার বলার মানেই হচ্ছে তাকে সম্মান দেয়া। মানে আপনি যে শুধু স্কুলের মাস্টার, কলেজের মাস্টার বা আপনার টিচারকে স্যার বলেন, বিষয়টা এরকম না। যে কাউরে সম্মান দিয়ে স্যার বলা যায়, রিক্সাওয়ালাকে আপনি স্যার বলতেই পারেন। তো এই জন্য স্যার থাকলে আমরা তার পরিবর্তে অ্যাডভার্ব লিখি কি, পোলাইটলি অথবা রেসপেক্টফুলি। তারপর ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড শুধু কেন, কাউকে কিছু বলে যদি সম্বোধন করা হয় তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ দেওয়ার পরে যা বলে সম্বোধন করছে আমরা তাই লিখি। ধরেন আমি যদি বলি চাচা একটু দাঁড়াবেন, আঙ্কেল একটু দাঁড়াবেন, তাহলে আমাকে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল। আপু একটু শুনবেন, অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার। যা বলে সম্বোধন করবে তাই। এখন যদি কাউরে কেউ আব্বা বলে সম্বোধন করে, বাবা, ঠিক আছে, অ্যাড্রেসিং অ্যাজ ফাদারই হবে। অনেক সময় বৃদ্ধ মানুষদেরকে আমরা বাবা বলি, হ্যাঁ, বাবার বয়সী হলে। মায়ের বয়সী হলে আমরা মা বলি, চাচার বয়সী হলে চাচা বলি, চাচির বয়সী হলে কি চাচি বলি, ভাইয়ের বয়সী হলে আমরা ভাই বলি, বোনের বয়সী হলে বোন বলি, কিন্তু স্ত্রীর বয়সী হলে কিন্তু আমরা স্ত্রী বলতে পারি না। কিংবা হাজব্যান্ডের বয়সী হলে কিন্তু কেউ, কোনো নারী একটা লোকরে গিয়ে বলবে না ওগো হাজব্যান্ড, বলবে না। সো এখন যা বলে সম্বোধন করে সেই অনুযায়ী অ্যাড্রেসিং অ্যাজ দেওয়ার পরে আমরা সেই সম্বোধন পদ লিখবো। কি বলেন দাদা, স্ত্রী বয়সী হলে কি কারো স্ত্রী বলা যাবে? যদি কাউ বলা যায় যে আমার স্ত্রী বয়স তো আপনার মতোই, সুতরাং আপনি আপনার স্ত্রী, তাহলে তো ঝাড়ু বেটা হবে। তো এগুলো আর কি ভোকেটিভ কেসের ব্যাপার। এবার দেখেন, মাস্ট থাকলে হ্যাড টু হয়। হ্যাঁ, তাই বলে সারা জীবন মাস্ট থাকলে হ্যাড টু হবে বিষয়টা তা না। দেখা গেল এমন একটা বাক্য দেওয়া হয়েছে চিরন্তন সত্য, ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস। এই বাক্যে আপনি মাস্টকে তো হ্যাড টু করতে পারবেন না, কারণ বাবা মাকে সারা জীবনই সম্মান করতে হবে। সো সাধারণ সেন্সে মাস্টের পরিবর্তে ইনডাইরেক্টে গিয়ে হ্যাড টু হবে। কাছের জিনিসগুলো দূরে চলে যাবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো, কিন্তু গো থাকলে কাম হয় না, টুডে থাকলে দ্যাট ডে। সোজা কথায় কাছের জিনিসগুলোকে দূরের করতে হবে, স্বাভাবিক বিষয়। আমাকে যদি কেউ বলে যে ভাই আজ আমি ক্লাস করব না, আমি কি বলবো? যে ও আমারে বললো সে ওই দিন ক্লাস করবে না, কারণ তো আজকের কথা না, এই জন্য টুডে থাকলে হয় দ্যাট ডে। আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে, মানে পরের দিন বা ফলোইং ডে। ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, মানে অতীত কিছু বুঝালেই প্রিভিয়াস হয়ে যাবে। নাও থাকলে দেন হবে, এগুলো শিখবেন। তো এখন দেখেন আমরা যদি কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি, এর একটা বাক্য দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখি আমরা কি বলছে। যে রাকিব said to Shihab, I saw you in the field while I was going to school. তো রাকিব শিহাবরে বললো যে তুমি যখন স্কুলে যাও আমি তোমার মাঠে দেখছিলাম। ওকে, তো ভালো কথা। এটা সাবজেক্ট দিয়ে শুরু আর ফুল স্টপ দিয়ে শেষ, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে মাথায় রেখে আপনার পরিবর্তন হবে। তাহলে আমি রাকিব লিখবো, এখানে আমি সেইড তো আর লিখবো না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্ট থাকলে আমাকে টেল বা টোল্ড লিখতে হবে। লিখলাম, টোল্ডের পরে টু হবে না, শিহাব। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার জায়গায় দ্যাট হয়, আমি দ্যাট দিলাম। এখন প্রোনাউনের পরিবর্তন করতে হবে, মনে আছে তো? বলছিলাম সকল প্রোনাউন ভার্বের পরিবর্তন হয় আর কিছু বিশেষ শব্দের পরিবর্তন। তাহলে এখানে প্রোনাউন আছে কয়টা? তিনটা, আই, ইউ, আবার আই। এরকম যতবার প্রোনাউন থাকবে, যতবার ভার্ব থাকবে, আপনারা ততবারই পরিবর্তন করতে হবে। তাহলে আই কি? আমি। তাহলে বোঝাই যাচ্ছে রাকিব যেহেতু শিহাবরে বলছে, তাহলে আমি বলতে শিহাব না, রাকিব। তারপরে একটা বুদ্ধি শেখাই দেই, যে প্রোনাউনটার পরিবর্তন করবেন, হ্যাঁ, ও দেখবেন কোন পার্সন। ও যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ওর পরিবর্তে ফার্স্টে যে সাবজেক্টটা থাকে তাকে নেবেন। বাট ওই প্রোনাউন যদি সেকেন্ড পার্সন হয় তাহলে ওর পরিবর্তে সেকেন্ডে যে অবজেক্টটা থাকে তাকে নেবেন। তাহলে আমি যে প্রোনাউনের পরিবর্তন করব সে ফার্স্ট পার্সন হলে তার পরিবর্তে ফার্স্টে যে তাকে নিব, সে সেকেন্ড পার্সন হলে আমি সেকেন্ডটাকে নিব। বাট যদি সে থার্ড পার্সন হয়, আমার কি থার্ড কেউ আছে এখানে? নাই তো, তো থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, হিসাব সহজ। তাহলে আই আমার ফার্স্ট পার্সন, ফার্স্টে কে আছে? রাকিব। তো আমি রাকিবের পরিবর্তে হি লিখবো। আচ্ছা, সমস্যা হলো শিহাবের পরিবর্তেও কিন্তু হি লিখা যায়, পাঠক বুঝবে কেমনে? বুঝতে কষ্ট হবে। এই জন্য পাঠককে বোঝানোর জন্য আমরা হি এর এখানে আর লিখলাম, তাহলে বোঝা যাবে আর ফর রাকিব। ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্ব পাস্ট, আমার স্পিচটাও আছে পাস্ট টেন্সে। আমরা একটু আগে দেখলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, স্পিচ যদি পাস্ট হয়, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তারপর আমার এখানে হ্যাড হবে, তারপর সয়ের পাস্ট পার্টিসিপল সিন হবে।
এবার আসেন ইউ, ইউ আছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ডে কে আছে? শিহাব। আমি শিহাবের পরিবর্তে হি নিব। কিন্তু এখানে দেখেন ইউটা অবজেক্ট হিসেবে বসছে, ভার্বের পরে অবজেক্ট। ও যেহেতু অবজেক্ট, তাই আমার হিটাকে অবজেক্ট বানাইতে হবে, মানে হিম। তাহলে তো অবজেক্ট হবে না। আর এটা যেহেতু শিহাব, তাই এস লিখে দিলাম। আচ্ছা, এবার কি? ইন দ্য ফিল্ড, তো আমিও দিলাম ইন দ্য ফিল্ড। ওয়াইল, ওকে আমি ওয়াইলে দিলাম। এবার আই, আবার আই ফার্স্ট পার্সন, মানে কি? রাকিব, হি। এবার আছে ওয়াজ গোয়িং, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তার মানে আমি এখানে হ্যাড বিন দিলাম, মূল ভার্বের সাথে আইএনজি করলাম, গোয়িং টু স্কুল। এই তো। তাহলে যখন রিপোর্টিং ভার্ব পাস্ট, স্পিচও পাস্ট, ওটা হয়ে যায় কি? পাস্ট পারফেক্ট। বিশ্বাস করেন, এগুলো মুখস্থ করতে হয় না, আপনি এমনি বুঝতে পারেন কেন ওটা পাস্ট পারফেক্ট হয়। কারণ কি? রিজনটা কি? রিজনটা হলো রাকিব শিহাবরে বলছে, কি বলছে? যে আমি তোমারে দেখছিলাম। ভাবেন তো একবার, রাকিব শিহাবকে আগে বলার কাজটা করছে নাকি দেখার কাজটা করছে? বলেন তো ভাই, আগে বলছে নাকি আগে দেখছিল? আগে কিন্তু দেখেছিল। তো যে কাজটা তুলনামূলক আগে ঘটে সেটা তো পাস্ট পারফেক্ট টেন্সে হয়। কথা ঠিক কিনা? এই জন্যই বলা হয় যদি দুইটাই পাস্ট হয় ওটা হয় পাস্ট পারফেক্ট। এগুলো কোনো আকাশ থেকে পড়া নিয়ম না, এটার সাথে একটা কারণ আছে। পরের বাক্যে আসেন। ফরিদ said to her mother, সে তার মারে বললো যে I shall go to bed now, ও এখন ঘুমাইতে যাবে। অলস ছেলে, ঘুমাবে এখন। তাহলে কি হবে? এখানে ফরিদ থাকলো, জাস্ট said এর জায়গায় told হয়ে গেল। আর মাদার, সে তার মারে বলছে, কি বলছে? দ্যাট, এখন দ্যাট। আই, আই মানে কে? আই মানে হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্টে কে? ফরিদ, হি। এইবার আসেন সেই কথা, এখানে শ্যাল আছে। এরা আই ছিল বলে শ্যাল হয়েছে। এখন আমি যদি হি, হির সাথে তো শ্যাল হয় না, উইল হয়। তাহলে উইলের পাস্ট ফর্ম কি নিব আমি? এখানে উড নিব। তাহলে এখানে উড, হি উড গো টু বেড। আর নাও থাকলে কি হয়? দেন। তো আমি দেন দিয়ে দিলাম। এই হলো আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সের কাহিনী, আর কিছুই না। এখন দেখেন কিছু কিছু চিরন্তন সত্যের ব্যাপার আছে, যেমন দ্য টিচার সেড, দ্য টিচার সেড। এখানে আপনার কোনো চেঞ্জই হবে না, শুধু কমার জায়গায় দ্যাট হবে। আর আপনি দা আর তো নাউন, নাউনের তো পরিবর্তন হয় না, প্রোনাউন হলে পরিবর্তন হইতো। এখন এই ভার্বটা পাস্ট হলেও এটা পাস্ট করা যাবে না, কারণ এটা চিরন্তন সত্য কথা যে পৃথিবী ঘোরে সূর্যের চারদিকে। কথা সত্য। তার মানে ইনডাইরেক্ট হচ্ছে দা টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর এখানে সেইডও পরিবর্তন হবে না, কারণ এখানে তো অবজেক্ট নাই, অবজেক্ট থাকলে টোল্ড হইতো। এইভাবে আর কি আপনাকে ভাবতে হবে, এত সহজ জিনিস। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেন, আই সেড টু হিম উইল ইউ ফলো মি, আমি তারে জিজ্ঞাসি তুমি তুমি কি আমাকে ফলো করবে, অনুসরণ করবে? আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড তো হয় না, কি হয়? আস্কড, আই আস্কড হিম। এবার আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস দ্বারা প্রশ্ন হয় তাহলে আমরা ডাব্লিউএসই ব্যবহার করি, আর ডাব্লিউএস ছাড়া প্রশ্ন হলে আমরা ইফ বা হোয়েদার যে কোনো একটা নিলাম। শুধু একটা কথা মনে রাখবেন, ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হতে পারে, কিংবা এক্সক্লামেটরিও হতে পারে, বা অপটেটিভও হতে পারে, এটা বিষয় না। ইনডাইরেক্ট যখন আপনি করবেন তখন কিন্তু সে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কি বলেছি? ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সটা যাই হোক না কেন, ইনডাইরেক্টে সে অ্যাসার্টিভ হতে বাধ্য। তার মানে আমাকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। সাবজেক্ট কি? ইউ। কোন পার্সন? সেকেন্ড। তাহলে সেকেন্ডে কে আছে তাকে নেন, সেকেন্ডে কে আছে? হিম। তো আমি হি নিব, কেন? কারণ আমার সাবজেক্ট দরকার। এবার এই ভার্ব পাস্ট, এটাও পাস্ট, উইলের পাস্ট কি হবে? উড। এখানে ফলো। এবার মি, মি হলো ফার্স্ট পার্সন, তাহলে আমার ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে আই। মি অবজেক্ট, তাহলে আই অবজেক্ট, ওই মি হবে। তাহলে হি আস্কড হিম ইফ হি উড ফলো মি, আই আস্কড হিম ইফ হি উড ফলো মি। হয়ে গেল। এইভাবে আর কি আপনারা করবেন। এবার দেখেন ডাব্লিউএস দিয়ে কেমন হবে। এটা বলতে হি সেড টু মি হোয়ার ইউ বর্ন, এটা আছে, ভালো কথা। তো এখানে হি আস্কড মি দিলাম। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস দিয়ে শুরু হয় আপনার তার ইফ এর দরকার নেই, কারণ প্রতিটা ডাব্লিউএস ওয়ার্ডই হচ্ছে একটা করে কনজাংশন। নিলাম হোয়ার। কিন্তু কথা ওই যে আগেরটাই, আপনাকে অ্যাসার্টিভ মুডে লিখতে হবে, মানে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমার সাবজেক্টকে ইউ, ইউ তো সেকেন্ড পার্সন, তাহলে আমার সেকেন্ডে কে আছে? মি আছে। বাট আমার তো সাবজেক্ট দরকার, তাহলে আমি আই লিখব। এবার ভার্ব, সেইটাও পাস্ট, এটাও পাস্ট। পাস্টে পাস্টে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা,
পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমি তো পাস্ট পারফেক্টের জন্য হ্যাড নিব, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব তো ওয়ার, আর ওয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এরপর এদিকে যা আছে তাই, ফুল স্টপ। এভাবে যখন ডাব্লিউএস থাকবে জাস্ট এইটুকু, আর কিছুই না। ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটা নিব, আর ইফ লাগবে না, বুঝলেন? ইম্পারেটিভ সেন্টেন্স ওই একই রকম ভাবে কি বলছে, হি সেড টু মি প্লিজ হেল্প মি, ওরে সাহায্য করতে বলছে, তার মানে নিশ্চয়ই সে অনুরোধ করছে, হি রিকোয়েস্টেড মি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় শুধু সেই ক্ষেত্রে কমার পরিবর্তে দ্যাট বসে, আর লেট ছাড়া হলে তো টু বসে, লেট তো ছাড়াই তাহলে টু নিব, হি রিকোয়েস্টেড মি তারপরে টু নিলাম। এখন দেখেন এখানে তো সাবজেক্ট নাই, আপনি কি করবেন? সাবজেক্ট নেওয়ার সুযোগ নেই, প্লিজ আর নিব না, কারণ প্লিজের পরিবর্তে আমি রিকোয়েস্ট লিখেছি তো, আর প্লিজকে যদি বাদ দেয় আমার সাবজেক্টও নাই, তো সাবজেক্ট না থাকলে আপনার কি করার আছে? আমার বা কি করার আছে? কিছু করার নাই, আমরা ভার্ব নিব, তো ভার্বকে হেল্প, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাই এটাকে পাস্ট টেন্স করা যাবে না, হেল্প দিলাম। মি কোন পারসন? ফার্স্ট, তাহলে আমার ফার্স্টে কি আছে? হি। মি যেহেতু অবজেক্টে আছে তাই হি এর অবজেক্ট হয়ে যাবে কি এখানে? হিম। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এইগুলো একই রকম। এখানেও দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট ডোন্ট নেগলেক্ট দ্য পুয়ার, জাস্ট আমি এখানে লিখবো দ্য টিচার ফরবিড, না করছে, নিষেধ করছে দ্য স্টুডেন্টস। এখানে ফরবিড দিলে তো আর ডোন্ট দেওয়া যাবে না, শুধু লিখবো টু নেগলেক্ট দ্য পুয়ার, গরিবকে অবহেলা করতে নিষেধ করছে, হয়ে গেল। একই, এটাও একই রকম। লেটের বিষয়টা একটু বলছেন। ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দ্বারা শুরু হয় তখন আপনাদেরকে দুইটা কথা মনে রাখতে হবে। যদি লেট দ্বারা হয় শুরু, তাহলে ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্ট নিতে হয়, তারপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু নিতে হয়, এরপরে ভার্ব ওয়ান, মূলত ভার্বের বেস ফর্ম এটা। আর যদি লেটস দিয়ে শুরু হয় বা লেটাস, তাহলে আবার সাবজেক্ট এরপরে শুড নিতে হয়। এই দুইটা কথা মনে রাখবেন। লেট দিয়ে শুরু হলে সাবজেক্ট প্লাস মাইট বা মাইট বি অ্যালাউড টু প্লাস ভি ওয়ান, আর লেটস বা লেটাস দ্বারা শুরু হলে সাবজেক্টের উপরে শুড প্লাস ভি ওয়ান হবে, এটুকু মনে রাখবেন। তো এখানে বলতে হি সেড লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। আচ্ছা, তো এখানে এটা প্রস্তাব, লেটাস দিয়ে শুরু হলে প্রস্তাব হয়, তাহলে কি হবে? হি প্রপোজড। এই কমার জায়গায় কি হবে? দ্যাট। এখন আমার সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট কি আছে? এখানে আস আছে, যেহেতু আমার সাবজেক্ট দরকার তাহলে আমি উই নিব। আর এখানে সাবজেক্টের পরিবর্তন হলো না কেন? কারণ সে বলছে, কাকে বলছে এটা উল্লেখ নাই, তাই ধরে নিলাম আমাকেই বলছে। যদি আমাকে বলে, প্রস্তাব যদি আমাকেই দেয়, তাহলে সে আর আমি মিলে তো আমরা হব, তাই না? সে আর আমি মিলে কি হবে? আমরা, এই জন্য উই। আর আমরা জানি লেটাস থাকলে সাবজেক্টের পরে শুড হয়, তো এখানে আমি শুড দিলাম। এরপরে এদিকে যা আছে তাই, ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। এই বাক্যটা দেখেন, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, সে একটু দুধ খেতে চাইছে আর কি, অনুরোধ। লেটাস দিয়ে শুরু হলে প্রস্তাব, আর লেট দিয়ে শুরু হলে রিকোয়েস্ট বোঝায়, তাহলে এখানে কি হবে? হি রিকোয়েস্টেড। কমার জায়গায় কি হবে? দ্যাট। লেট দিয়ে শুরু হলে দ্যাট হয়। এবার আমি বলছি লেট দিয়ে শুরু হলে স্ট্রাকচার এটা হবে, প্রথমে সাবজেক্ট কে আছে এখানে? মি। মি তো ফার্স্ট পারসন, তাহলে ফার্স্টে কে আছে? হি, তাহলে আমি সাবজেক্ট হিসেবে হি নিলাম। এবার সাবজেক্টের পরে আমাকে শুড নিতে হবে না, সাবজেক্টে লেট দিয়ে শুরু হলে সাবজেক্টের পরে মাইট বা মাইট বি অ্যালাউড টু নিতে হবে, তো আমি মাইট নিলাম। আর কাজ শেষ। এরপরে দিকে যা আছে তাই, হ্যাভ সাম মিল্ক। আমার বাক্যটা কি হলো? হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। বুঝলেন? এই আর কিছুই না। এবার একটু অবজেক্টিভ সেন্টেন্সের দুই একটা এক্সাম্পল দেখেন কি বলছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট যে মে গড ব্লেস ইউ, আল্লাহ তোর ভালো করুক। টিচাররা সবসময় ভালোই চায়, তাহলে এটা কি? এটা দোয়া। এখানে আপনি লিখতে পারেন দ্য টিচার প্রেইডও লিখতে পারেন, আবার উইশও লিখতে পারেন, টু আর হবে না, দ্য স্টুডেন্ট। অবজেক্টিভ সেন্টেন্সে কমার জায়গায় তো দ্যাট হয়, আমরা তো জানি অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি কি হয়? দ্যাট হয়। এবার আমার সাবজেক্ট দরকার, সাবজেক্ট কোনটা? গড। সাবজেক্ট তো নাউন, নাউনের তো আর কোনো পরিবর্তন হয় না, তো গডই থাকলো।
এবার ভার্বের পরিবর্তন, এখানে মে আছে তাহলে মেয়ের পাস্ট মাইট হবে, কারণ এটা পাস্ট হলো ওটা তো পাস্ট মাইট। এবার প্লেস দিলাম ইউ, ইউ বলতে কাকে? ওই স্টুডেন্টকে বলছে। স্টুডেন্ট তো ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, আমি ছেলে ধরলাম, হি, হি থেকে হিম হয়ে গেল। এই আর কিছু না, আসলে ন্যারেশন কিছুই না। যে কথা বলতে পারে সে ন্যারেশন করতে পারবে, এটাই স্বাভাবিক। শুদ্ধভাবে কথা বলতে জানলে শুদ্ধভাবে ন্যারেশন হবে, এগুলো একই করে ফেলে। এক্সক্লামেটরি সেন্টেন্স তো বুঝতেই পারছেন। শিহাব সেড হাউ বিউটিফুল মাই মাদার ইজ, ও বললো যে আমার মা কত সুন্দর। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? শিহাব এটা অবাক হয়েছে একটু, অবশ্য তো আনন্দিত বটেই, কিন্তু সব যদি আপনি আনন্দ দিয়ে চালাই দেন অবাক কখন হবেন? সো এটা হবে এক্সক্লাইম উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ। দ্যাট, এখন এটা কিন্তু আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, মানে আপনার সাবজেক্ট দরকার। সাবজেক্ট কি? মাই মাদার। মাই মাদার মানে আমার মা না, শিহাবের মা, তার মানে হিজ মাদার। এখানে ইজ এর পাস্ট হয়ে যাবে কি ওয়াজ। এবার হাউ বিউটিফুল, হাউ তো আমি নিব না, কারণ কি? কারণ এই হাউ, হোয়াট এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য বহন করে। আমরা তো কথা দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্টাইলে লিখব, তাই হাউটাকে বাদ দিয়ে হাউ যে অর্থটা প্রকাশ করে, হাউ বিউটিফুল মানে কি? বেশি সুন্দর। তো আমি এখানে ভেরি বিউটিফুল লিখতে পারি, আবার মাচ বিউটিফুল লিখতে পারি, ঠিক আছে? ও যে অর্থ প্রকাশ করে সেই অর্থে লিখবো আর কি। একটা একদম হাউ থাকলে যে আপনার ভেরি লিখতে হবে বিষয়টা এমন না, ভেরির মতো কোনো সমার্থক শব্দ বসতেই পারে, গ্রেট হতে পারে, ভেরি হতে পারে, কিন্তু এগুলো যে আমরা কত নিয়ম বানাই ফেলছি, আর্টিকেল থাকলে গ্রেট, হাউ থাকলে ভেরি, এগুলো ভাই কোনো নিয়ম টিয়ম নাই। বাড়তি বা বেশি বোঝানোর মতো একটা ওয়ার্ড দিলেই হয়ে যায়। এবার চলেন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন সলভ করাই, তাহলে বুঝতে পারবেন। আসল খেলা এটা, এতক্ষণ যা খেলছি এগুলো নকল খেলা, আসল খেলা এখানেই।